সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসাপুর বাসামিয়া চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ায় তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো, নিজ নিজ বাসায় অবস্থান করছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাসুদ বিন রশিদ, প্রভাষক ইতিহাস বিষয়। আজকে আমার আলোচনার বিষয় তোমার হিটলার ও মুসলিমের উত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ অধ্যায়ের হিটলার কিভাবে ক্ষমতা আরোহণ করেছিল সেই বিষয়ে আমরা আলোচনা করব। বিগত ক্লাসে আমরা হিটলারের ক্ষমতা আরোহণ সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। সেই আলোচনার ধারাবাহিকতায় আজকেও আমরা হিটলারের ক্ষমতা আরোহণের যে কিভাবে আরোহণ করেছিল এই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। বিগত ক্লাসে আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে তার মধ্যে একটি বিষয় হচ্ছে তোমার নাটকীয় ভাবে উপস্থাপন। যে হিটলারের আমরা দেখেছি বেশ কিছু যে বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যেমন হিটলার যে দক্ষতা, যে যোগ্যতা, যে মোহনীয় শক্তি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে হিটলারের রাজনৈতিক যে প্রতিভার অধিকারী ছিলেন তিনি, তারপর হিটলারের সুদৃঢ় আত্মবিশ্বাস ছিল, হিটলারের সীমাহীন ধৈর্য ছিল, তারপর জনতাকে আকর্ষণ করার ক্ষমতা, তারপর শ্রোতাদের মেজাজ উপলব্ধি করার ক্ষমতা সহ এই জিনিসগুলো হিটলারের চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে তোমার আজকে আমরা আলোচনা করবো যে নাটকীয় ভাবে উপস্থাপন। হিটলারের যে নাটকীয় ভাবে উপস্থাপন করার একটা যে ক্ষমতা, যে জার্মানির কাছে নিজেকে, যে জার্মানিদের কাছে তোমার হিটলার নিজেকে উপস্থাপনা এই প্রচার কৌশলের অন্যতম চিত্র ছিল। যে তিনি তার পোশাক, ব্যক্তিগত মোটর গাড়ি, স্বতন্ত্র চেহারা, নির্বাচন পরিচালনার জন্য বিমানের ব্যবহার প্রভৃতি দ্বারা নিজেকে বিশিষ্টতার মণ্ডিত করেছিলেন। যে হিটলার আমরা দেখতে পাই যে তিনি তাকে নাটকীয় ভাবে জনগণের কাছে উপস্থাপন করতেন। তিনি তার যে পোশাক ছিল, ব্যক্তিগত মোটর গাড়ি, স্বতন্ত্র চেহারা, নির্বাচন পরিচালনার জন্য তিনি বিমান ব্যবহার, এই যে নানান ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা হিটলারের মধ্যে দেখি। অতি সাধারণ নাচছে সবাইও সযত্নে পরিকল্পিত ভাবে সাজানো হতো। যে একটা সাধারণ সভা যে পরিকল্পিত ভাবে হিটলার কি করতেন, সাজিয়ে সেই সভাগুলো তিনি কি করতেন, পরিচালনা করতেন। সে সঙ্গে থাকতো নানা অনুষ্ঠান, চমকপ্রদ প্রদর্শনী, তারপর পতাকার সমারোহ ও সঙ্গীত, তারপর বার্ষিক পার্টি সম্মেলন পরিকল্পিত হতো এক পরামর্শজ, তারপর আড়ম্বরপূর্ণ সমারোহ হিসেবে। যে সভা হিটলার বক্তৃতা দিতেন তা ছিল প্রায় ধর্মীয় অনুষ্ঠানের মতো। এত তার অনুগামীদের হৃদয়ে শক্তি সঞ্চারিত হতো। বিদেশি দর্শক শ্রোতারা বিস্ময়ে মুগ্ধ হতেন তার এই ধরনের নাটকীয়তায়। একীভূত ইচ্ছা ও নিয়মিত শক্তি প্রচন্ডতা প্রকাশ্যে সম্ভাব্য শত্রুদের মনে আতঙ্ক তিনি জাগ্রত করতে সক্ষম হতেন। এই থেকে হিটলার কিংবদন্তি হয়েছিলেন, যে কিংবদন্তি পুরুষকে তিনি স্বয়ং সৃষ্টি করেছিলেন। তারপর অভিনেতা সুলভ দক্ষতা নিয়ে তিনি অনায়াসে সেই ভূমিকা আত্মস্থ করেছিলেন। 1930 সালে নির্বাচনের বিজয়ী এবং 1933 সালে নাৎসি সরকারের তোমার বিদেশ নীতির সাফল্যে এই উপাদানগুলোর অবদান ছিল অনবদ্য, অনেক অবদান রেখেছিল তার এই নাটকীয় উপস্থাপনার ক্ষেত্রে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হিটলারের ক্ষমতা আরোহণের অন্যতম একটি পয়েন্ট হিসেবে তোমার বলতে পারি যে তোমার অটো স্ট্রাসের লেখনী। যে অটো স্ট্রাসের লেখনী বিরাট জনসভাগুলো তার ইচ্ছার আবেগে উদ্বেলিত ও উদ্দীপিত হতো। যে বিরাট জনসভাগুলো তার ইচ্ছা আবেগে তোমার উদ্বেলিত ও উদ্দীপিত হতো, এই সম্পর্কে অটো স্ট্রাস লিখেছেন তোমার তার লেখনীর মাধ্যমে। অটো স্ট্রাস তার লেখনীর মাধ্যমে যে বলেছেন যে তোমার ভূকম্প লিখের সূক্ষ্মতা নিয়ে তিনি মানুষের হৃদয় স্পন্দনে সাড়া দিতেন। তার শ্রোতারা যে যন্ত্রণায় ভুগছে তার অতি প্রাকৃত সহজাত জ্ঞান নির্ভুলভাবে তাদের কাছে তিনি কি করতেন, তুলে ধরতেন।
তারপর তিনি সবাই ঢুকলে বাতাস শুকলেন, তিনি সবাই ঢুকলেন বাতাস শুকলেন, কয়েক মুহূর্ত তোমার পথ হাত দিয়ে বেড়ালেন এবং হালচাল বুঝে নিলেন। তারপর হঠাৎ তিনি ফেটে পড়লেন, তীরের মতো তার শব্দ লক্ষ্য বস্তুকে বিদ্ধ করল। তিনি প্রত্যেক কাঁচা ক্ষতকে তোমার ছুঁয়ে দিলেন, জনতার জ্ঞানকে মুক্ত করে দিলেন, তাদের গভীরতম আশা আকাঙ্ক্ষাকে ভাষা দিলেন, যা তারা শুনতে চায় তাই তাদের শোনালেন। যে তোমার অটো স্টালিন তার লেখনের মাধ্যমে যে হিটলারের যে চরিত্রটা তিনি এভাবেই তার লেখনের মাধ্যমে যে বুঝাতে চেয়েছেন যে হিটলার যে জনগণের এবং জার্মানির মানুষের হৃদয়ের কথা, হৃদয়ের আকুতি মিনতি তিনি উপলব্ধি করতে পারতেন এবং সেভাবে তিনি কি করেছেন, মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন। এরপরে আমরা আরেকটি যে হিটলারের ক্ষমতার অন্যতম আরেকটি পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি আপন করে নেওয়ার ক্ষমতা। যে হিটলারের অন্যতম একটা ক্ষমতা ছিল যিনি আপন করে নেওয়ার ক্ষমতা। যেসব মানুষ তার কাছাকাছি আসত, এমনকি সন্দেহ প্রবণ বিরুদ্ধাপাপন্ন মানুষকে তিনি কি করতেন, অনায়াসে জয় করে নিতে পারতেন। যেসব মানুষ তার কাছাকাছি আসত, এমনকি সন্দেহ প্রবণ বিরুদ্ধাপাপন্ন মানুষকে তিনি কি করতেন, অনায়াসে জয় করে নিতেন। তিনি এক ধরনের শব্দের ইন্দ্রজাল ব্যবহার করতে জানতেন, যা থেকে এইসব মানুষ কি করতে মনে হতো তিনি যেভাবে কাজ করছেন তাতে তার নীতির বৈধতা প্রতিপালিত হচ্ছে। আরো এক উপায়ে তিনি অন্যের উপর কি করতে, অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারতেন। তাহলে তিনি অপরের দুর্বলতা খুঁজে বের করতে পারতেন এবং দুর্বলতা নিজের উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করতে পারতেন। যে হিটলার যে মানুষের যে প্রতিটা মানুষের যেমন ভালো গুণ রয়েছে তেমনি ভাবে খারাপ দিকগুলো রয়েছে, তেমনি ভাবে কারো দুর্বলতাগুলো তিনি সহজে চিহ্নিত করতে পারতেন এবং সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে তার উদ্দেশ্যকে হাসিল করতে হিটলার কি হতে সক্ষম হতেন। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হিটলারের ক্ষমতার অন্যতম আরেকটি যে কারণ হিসেবে বলতে পারি যে রাজনৈতিক বিরোধীদের হত্যা করা। রাজনৈতিক বিরোধীদের হত্যা করা। হিটলারের রাজনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান ছিল চরিত্রে সম্পূর্ণ অনৈতিকতা এবং কর্মে সীমাহীন নির্মমতা। যে আমরা হিটলারের রাজনৈতিক সফলতার যে উপাদানগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে তার ছিল চরিত্রের সম্পূর্ণ অনৈতিকতা। তার চরিত্রের মধ্যে আমরা অনৈতিকতা দেখতে পাই এবং কর্মে সীমাহীন নির্মমতা। যে তিনি সীমাহীন নির্মম ছিলেন। তিনি জানতেন হিংসা ও সন্ত্রাস এক ধরনের মোহ সৃষ্টি করে এবং পশু শক্তির নগ্ন ব্যবহার যতটা বিতৃষ্ণা জন্মায় তার চেয়েও বেশি আকর্ষণ করে। নাৎসি পার্টির জন্মের পর থেকে তার মধ্যে এই বিশ্বাস জন্মেছিল যে এক ডজন ইস্তেহারের চেয়েও তোমার প্রকাশ্যে দিবালোকের রাস্তায় একটি রক্তাক্ত দাঙ্গার প্রচার মূল্য অনেক বেশি। যে হিটলার তিনি যে এটা যে বিশ্বাস তার ভিতরে যে জন্মগ্রহণ করেছিল যে এক ডজন যে ইস্তেহার প্রকাশের চাইতে দিবালোকে তোমার রাস্তায় একটি রক্তাক্ত দাঙ্গা তোমার প্রচার মূল্য অনেক বেশি। যে হিটলার এটা বিশ্বাস করতেন। যতদিন যেতে লাগলো ততই তার মধ্যে বিশ্বাস জন্মাতে লাগলো যে জগৎকে সচেতন করার অন্যতম কার্যকর পন্থা হলো রাজনৈতিক বিরোধীদের জেনে শুনে হত্যা করা। যে হিটলার তার রাজনৈতিক যে দর্শন, যে রাজনৈতিক যে পন্থা, সেটা হচ্ছে রাজনৈতিক বিরোধীদেরকে জেনে শুনে হত্যা করা। এই ধরনের তিনি বিরোধীদেরকে কি করেছেন, যে রাজনৈতিক তার যে বিরোধী মত ছিল, দল ছিল, সেই দলকে তিনি এইভাবে তিনি গায়েল করার চেষ্টা করেছেন। এরপরে আমরা হিটলারের ক্ষমতা আরোহণের যে ক্ষমতা দখলের যে শেষ পর্যায়টা হচ্ছে এরূপ 1930 সালে হিটলার তথা নাৎসিবাদের সাফল্য অনুকূল পরিস্থিতি জার্মানিতে সৃষ্টি হয়েছিল। তারই ফলশ্রুতিতে 1930 সালের সেপ্টেম্বরে নির্বাচনে সাফল্য নির্বাচনের পর তিনি অনুগামীর কাছে ব্যাখ্যা করেছিলেন নীতিগতভাবে আমরা সংসদীয় পার্টি নই। যে নীতিগতভাবে আমরা সংসদীয় পার্টি নই, হিটলার বলেন যে আমরা সংসদীয় পার্টি হয়েছি বাধ্য হয়ে, এবং যা আমাদের বাধ্য করেছে তা হলো সংবিধান। আমরা যে বিজয় লাভ করেছি
তার দ্বারা আমাদের সংগ্রামে আমরা একটি নতুন অস্ত্র লাভ করেছি। যে আমরা যে বিজয় লাভ করেছি, এই বিজয়টা আমাদের একটা অস্ত্র হিসেবে কাজ করছে। 1932 সালে হিটলার হিন্ডেনবুর্গের বিরুদ্ধে প্রেসিডেন্ট দলের জন্য প্রার্থী হয়েছিলেন। এই নির্বাচনে হিটলার পরাজিত হয়েছেন, কিন্তু তার ভোট সংখ্যা দাঁড়িয়েছিল 36.7%। হিটলারের এই অভূতপূর্ব গণসমর্থন তাকে একজন শক্তিশালী জননেতায় পরিণত করল। এই নির্বাচনে নাৎসি পার্টির ভোট কমে যাওয়া সত্ত্বেও হিটলার চ্যান্সেলরের পদ ছাড়া অন্য কোনো পদ গ্রহণে রাজি হননি। তার স্থির নীতি ছিল তিনি এই পদ নিয়মতান্ত্রিক উপায়ে লাভ করবেন, বিপ্লবী পদ্ধতিতে নয়। অনুকূল পরিস্থিতিকে সাফল্যের জন্য ব্যবহার করার আশ্চর্য দক্ষতা তার ছিল। তিনি তার অবস্থার দুর্বলতা সম্পর্কে অবহিত ছিলেন। কোন পরিস্থিতি কিভাবে কাজে লাগানো যায় তা হিটলার অন্য রাজনীতিজ্ঞদের চেয়েও ভালো বুঝতেন। এভাবে তিনি 1933 সালে জানুয়ারি মাসে হিটলার তার প্রত্যাশিত পুরস্কার পেলেন। হিন্ডেনবার্গ তাকে চ্যান্সেলর পদে অধিষ্ঠিত করলেন। এই মনোনয়নের ব্যাপারে পাপেন হিউগেনবুর্গ তাকে সমর্থন করলেন। চ্যান্সেলর হওয়ার পর হিটলারের ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন ঘটে, যে তিনি পার্টির সাফল্য তার জীবনে বেশ কিছু আরাম আয়েশ নিয়ে আসে। তিনি এইগুলো গ্রহণ করলেন, কিন্তু আরাম তাকে কোন বস্তুর অধীন করেননি, কারণ পোশাক, পরিচ্ছদ ও খাদ্য তার অনীহা ছিল। তিনি ধূমপান করতেন না, মদ তো দূরের কথা, তিনি চা কিংবা কফিও পান করতেন না। তবে চ্যান্সেলর হয়ে তিনি রুটিন অনুযায়ী কাজ করতেন না। হিটলার যখন চ্যান্সেলর হওয়ার পর তিনি গার্ডেনে বাস করতে গেলেন। তখন তার বৈমাত্রীয় ভগ্নী 2 কন্যা নিয়ে তার সঙ্গে গেলেন। এই 2 কন্যার একজনের নাম গেলি। হিটলার গেলির প্রেমে পড়লেন। তারপর কিন্তু হিটলারের অতিরিক্ত ঈর্ষাকাতর ও প্রভুত্ব পরায়ণ গেলির পক্ষে সহনীয় ছিল না। হিটলার এই প্রভুত্ব পরায়ণতার কঠিন নিগড় সহ্য করতে না পেরে গেলি 1931 সালের সেপ্টেম্বর মাসে আত্মহত্যা করেন। পরবর্তীকালে এভা ব্রাউন রক্ষিতা হিসেবে হিটলারের কাছে থাকতেন। এভা ব্রাউন অত্যন্ত সাধারণ নারী, কিন্তু তার হৃদয় ছিল প্রশস্ত ও দীপ্তিময়। হিটলার প্রতি তার আনুগত্য বোধ খুব বেশি ছিল। এই আনুগত্যের জন্যই জীবনের শেষ বিন্দুতে এসে হিটলার তাকে বৈধ স্ত্রীর মর্যাদা দেন। 1933 সালে ক্ষমতায় এসে হিটলার তার নিরঙ্কুশ এক নারীতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ শুরু করেন। নতুন নির্বাচন ছাড়া কোনো মতে রাইনস্টাগে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে না। এই উচিলে নতুন নির্বাচনের জন্য প্রেসিডেন্টের সম্মতি আদায় করেন হিটলার। 1933 সালের 27 ফেব্রুয়ারি রাইনস্টাগে ব্যাপক কাণ্ড ঘটে। এই কাজটি সম্ভবত কোন এক ওলন্দাজ কমিউনিস্ট করেছিল। হিটলার এই ঘটনাকে অত্যন্ত হিংসাত্মক বলে অভিহিত করেন। সব মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য কমিউনিস্ট এই ঘটনা ঘটিয়েছিল বলে নাৎসিদের মনে করে। অতঃপর নাৎসি পার্টির সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু তা সত্ত্বেও নাৎসি 43.9% বেশি ভোট পায়নি। এরপর পটসডাম সৈন্য শিবিরের গির্জায় রাইনস্টার একটি নাটকীয় অধিবেশন হয়। রাইনস্টার সমবেত নাৎসি মধ্যপন্থীয় জাতীয়তাবাদী সদস্যরা যুক্তভাবে একটি ক্ষমতা প্রদানের আইন পাস করে হিটলারকে রাষ্ট্রীয় ক্ষমতার সর্বময় কর্তৃত্ব ছেড়ে দেয়। হিটলার ক্ষমতা লাভের জন্য সব রকমের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি সাফল্য লাভ করে দেশকে একটি চরমপন্থী বিপ্লবের দিকে নিয়ে যেতে চাননি, কেননা প্রেসিডেন্ট পদ লাভ ও সেনাবাহিনীর সমর্থনের জন্য তখনও আপোষের প্রয়োজন ছিল। শিল্পপতিরা নাৎসি পার্টিকে সমর্থন করলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কোনো ইচ্ছা ছিল না হিটলারের। কিন্তু তার সহকারীর অন্যতম একজন সহকারী ছিল এর্নেস্ট রোম ছিলেন অবিচ্ছিন্ন বিপ্লবের প্রধান প্রবক্তা। এসএ বাহিনীর প্রধানেও ছিলেন তিনি। সৈন্যবাহিনীদেরও অবিশ্বাস ছিল এসএ বাহিনী সম্পর্কে। আলোচনা দ্বারা ও সরকার পদ নিয়ে রোমকে তুষ্ট করতে চেয়েছিলেন হিটলার, কিন্তু তা সম্ভব হয়নি। এভাবেই হিটলার কি করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য প্রাণবন্ত প্রচেষ্টা চালিয়ে যায়। এবং সেই ধারাবাহিকতায় যখন নতুন ব্যবস্থায় কি হয়,
তোমার অর্থনৈতিক পুনর্জীবন ও বেকারদের সংখ্যা কিছুটা হ্রাস পাওয়া এই নতুন ব্যবস্থা অনেকটাই গ্রহণীয় হয়েছিল। যখন এই নতুন ব্যবস্থা সম্পর্কে গণভোট হলো তখন দেখা গেল স্বৈরাচার ও সাফল্যের মনিকাঞ্চন যুগে তোমার হিটলার প্রায় 90% ভোট পেয়েছেন। এইভাবে হিটলার শূন্য থেকে জার্মানির প্রধান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। অতঃপর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 1939 সালে 1 সেপ্টেম্বর ভোরে কোন রকম যুদ্ধ ঘোষণা ছাড়াই জার্মানির সেনাবাহিনী ও বিমান বহর পোল্যান্ড আক্রমণ করে। 3 সেপ্টেম্বর প্রথম ব্রিটেন এবং কয়েক ঘন্টার পর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে মানব ইতিহাসে চরম ধ্বংস সাধনকারী দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে জার্মানিকে আরো একবার শোচনীয় পরাজয়ের গ্লানি বরণ করতে হয়। এই গ্লানি জার্মানির নাৎসি তথা হিটলারের কারণেই ঘটেছিল। এই পরাজয়ের বেদনা উগ্রবাদী হিটলারের কাছে ছিল খুবই অসহনীয়। জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি থেকে মুক্ত করতে গিয়ে আরেক গ্লানি হিটলারের কাছে মরণতুল্য হয়ে ওঠে। তাই 1945 সালে 30 এপ্রিল হিটলার নিজের পিস্তলে আত্মহত্যা করেন। জার্মানিকে মুক্ত করতে গিয়ে আবার ভীষণ লজ্জার ভিতরে রেখে হিটলার চলে গেলেন পরবারে। আজও হয়তো তিনি সেই গ্লানির প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন। তারপরেও আমরা বলতে পারি যে হিটলার জার্মানির জনমানুষের কাছে অমর হয়ে থাকবেন যুগ যুগ ও শতাব্দী কাল পর্যন্ত। এভাবেই তোমার হিটলার কি করেছিল যে জার্মানির ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং হিটলারের এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তার বিভিন্ন কার্যকলাপ, তার নীতি এবং আদর্শের কারণে পরবর্তীতে তোমার 1939 সালে 1 সেপ্টেম্বর হিটলারের নীতি ও আদর্শের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী ধাবিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে হিটলারের ক্ষমতা কিভাবে আরোহণ করেছে যে এই বিষয়টি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, জানতে পেরেছো। আমি তোমাদের কাছে অনুরোধ জানাবো যে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের যে হিটলার ও মুসলিমের উত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অধ্যায়টি তোমরা যদি তোমাদের বাসায় আরো ভালো করে তোমরা পড়ো এবং তথ্যপত্র জানার চেষ্টা করো এবং তথ্যপত্র জানো, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে এবং জানতে পারবে। এবং সেই আশা ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সকলেই সুস্থ থাকো এবং ভালো থাকো। সকলকে ধন্যবাদ।